गुड मर्निंग फ्रम लग्नो। आज 20 नवेम्बर 2024 बुधवार। এখন ঘড়িতে সকাল 12:15। লগ্নো সিরিজে তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা ওই দূরে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হলো অটল বিহারী বাজপেয়ী সায়েন্টিফিক কনভেনশন সেন্টার। এখন আমরা পরপর দেখে নেব পুরাতন লগ্নোর সাইট সিন, বারা ইমামবাড়া, বাউলি, ভুলভুলাইয়া, রুমি দরওয়াজা, ছোট ইমামবাড়া, হোসেনাবাদ পিকচার গ্যালারি ও ক্লক টাওয়ার। এই সব দেখে আমরা ফিরে যাব আমাদের হোটেলে। বারা ইমামবাড়ায় যে এন্ট্রি টিকিট জনপ্রতি 50 টাকা করে কাটবো সেটাতেই দেখে নেওয়া যাবে বাউলি, ভুলভুলাইয়া, রুমি দরওয়াজা, ছোট ইমামবাড়া, হোসেনাবাদ পিকচার গ্যালারি ও ক্লক টাওয়ার সব একসঙ্গে। কিন্তু বারা ইমামবাড়াতে একটা সরকারি গাইড নিতে হবে, ফ্যামিলি পিছু 150 টাকা করে পড়বে, আর ফটো ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আমরা এখন এসে গেছি লগ্নোর বিখ্যাত বারা ইমামবাড়া বা আসাফি ইমামবাড়া। 1784 সালে অবধের নবাব আসাফউদ্দৌলা তৈরি করেছিলেন। বারা মানে বড়, ইমামবাড়া হলো আজাদারির উদ্দেশ্যে শিয়া মুসলমানদের দ্বারা নির্মিত একটি মাজার। নিজামাত ইমামবাড়ার পর এই ইমামবাড়াটি দ্বিতীয় বৃহত্তম। বিল্ডিং কমপ্লেক্সে বৃহৎ আসফি মসজিদ, ভুলভুলাইয়া এবং বাউলি প্রবাহিত জলসহ একটি খাড়া কূপ অন্তর্ভুক্ত রয়েছে। দুটি আকর্ষণীয় গেটওয়ে প্রধান হলের দিকে নিয়ে যায়। কথিত আছে যে বারান্দায় পৌঁছানোর জন্য 1024টি পথ আছে, কিন্তু ফিরে আসার জন্য মাত্র 2টি পথ, যা প্রথম গেট বা শেষ গেট দিয়ে যাওয়া যায়। এটি একটি দারুণ স্থাপত্য। বারা ইমামবাড়ার নির্মাণ কাজ 1780 সালে শুরু হয়েছিল, একটি ধ্বংসাত্মক দুর্ভিক্ষের বছর, এবং এই বিশাল প্রকল্পটি শুরু করার জন্য আসাফউদ্দৌলার অন্যতম উদ্দেশ্য ছিল দুর্ভিক্ষ স্থায়ী হওয়ার সময় এই অঞ্চলের প্রায় 1 দশক ধরে লোকেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। কথিত আছে যে সাধারণ মানুষ দিনের বেলায় ইমারত নির্মাণের কাজ করত আর অভিজাত ব্যক্তিরা রাতে কাজ করত। যে কাজগুলোর মধ্যে কিছু গণ্ডগোল ছিল সেটি ভেঙে ফেলার জন্য। ইমামবাড়ার নির্মাণ কাজ 1784 সালে সম্পন্ন হয়। ইমামবাড়া নির্মাণের আনুমানিক ব্যয় $250,000 থেকে $1 মিলিয়ন টাকার মধ্যে। সমাপ্ত হবার পরেও নবাবের অলঙ্করণে বছরে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করতেন। বারা ইমামবাড়া শুধুমাত্র মুসলমানদের জন্য একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান নয়, এটি সেই সময়ের সংস্কৃতি এবং স্থাপত্য উদ্ভাবনের প্রতীক হিসাবেও দাঁড়িয়ে আছে। এটি নবাবী যুগের ঐশ্বর্য এবং শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যে তাদের অবদানকে প্রতিফলিত করে, সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও। বারা ইমামবাড়ার ভেতরে একটি ছাউনির নিচে আসাফউদ্দৌলার সাধারণ কবর, সীতারামের একটি জলরং আছে। প্রধান ইমামবাড়া একটি বড় খিলান বিশিষ্ট কেন্দ্রীয় কক্ষ নিয়ে গঠিত, যেখানে আসাফউদ্দৌলার সমাধি রয়েছে। 50x16 মিটার এবং 15 মিটারের বেশি লম্বা। এটিতে সিলিংকে সমর্থন করে এমন কোনো বিম নেই, এবং এটি বিশ্বের বৃহত্তম খিলানযুক্ত নির্মাণগুলোর মধ্যে একটি। বারা ইমামবাড়ার ভেতরটা কীরকম তা একটুখানি দেখানোর চেষ্টা করছি। বারা ইমামবাড়া নির্মাণে ধাতু বা কাঠ ব্যবহার করা হয়নি। এটি লাখড়ি ইট দিয়ে তৈরি লাল পোড়ামাটির ইট। ব্যবহৃত মর্টার ছিল গুড়, উড়দ ডাল, কালো ছোলা, চালের তুষ ও চুনের মিশ্রণ। ইমামবাড়ার নকশা একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল। বিজয়ী ছিলেন দিল্লির একজন স্থপতি যার নাম ছিল ফিপাহাতুল্লাহ। এবারে আমরা দেখব ভুলভুলাইয়া। তার ভেতরে আমরা ঢুকছি। ভুলভুলাইয়া হলো লগ্নোর বারা ইমামবাড়ার একটি অংশ। 1000টিরও বেশি করিডোর এবং প্রায় 489টি অনুরূপ প্রবেশপথ ভুলভুলাইয়া তৈরি করে। নবাব আসাফউদ্দৌলা কোনো সহায়ক কলাম ছাড়াই কেন্দ্রীয় হল নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি প্রার্থনার জন্য একটি বিশাল মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন, সেন্ট্রাল হল, যা 170 ফুট ইন্টু 55 ফুট ইন্টু 15 ফুট কোনো সমর্থনকারী কলাম ছাড়াই নির্মিত হয়েছিল। স্থপতি ফিপাহাতুল্লাহ সিলিংকে ফাঁপা করে ওজন কমানোর চমৎকার সিদ্ধান্ত নেন। ভুলভুলাইয়া নির্মাণের সময় কেন্দ্রীয় হলের নকশা বিবেচনা করা হয়েছিল। আপনি 45টি সিঁড়ি বেয়ে
ভুলভুলাইয়ার প্রবেশদ্বারে পৌঁছন। আসল ধাঁধাটা এখানেই। গোলকধাঁধা থেকে মাত্র 2টি বৈধ প্রস্থান আছে, অতএব আপনি আর তাদের একটি খুঁজে বের করুন। এবং এটা দাবি করা হয় যে সঠিক পথ বেছে নেওয়ার জন্য একজনকে সূর্যকে অনুসরণ করতে হবে। ভুলভুলাইয়ার বাইরে থেকে কেন্দ্রীয় হলটিতে প্রবেশ করা যায়। সুড়ঙ্গের দেওয়াল কৌশলে নির্মাণ করা হয়েছে। দূর থেকে কেউ কোনো কথা বললে দেওয়ালে কান দিলে তা শুনতে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে লোকেরা এভাবেই আলোচনা শুনত। এখান থেকেই বলা হয় সেই প্রবাদ যে দেওয়ালেরও কান আছে। ভুলভুলাইয়ার এই ছাদে ঝাড়ুখা নামে সুন্দর কারুকাজ করা জানলা, ছাদ থেকে রুমি দরওয়াজা, আসিফি মসজিদ, ক্লক টাওয়ার ও গোমতী নদীর দৃশ্য খুব সুন্দর দেখা যায়। বারা ইমামবাড়ার মধ্যেই আমরা এসেছি বাউলি বা সোফানে। বাউলি, যাকে প্রায়ই শাহী হাম্মাম বলা হয়, এতে একটি 5তলা কূপ রয়েছে। কূপ এবং গোমতী নদীর মধ্যে সরাসরি যোগাযোগ আছে। 5তলার মধ্যে 3টি জলের ওপরে আর 2টি নিচে। এই শাহী বাউলি বা স্টেপওয়েল হলো একটি বড় কূপের চারপাশে একটি বিরাট ভবন, যেখানে সম্রাটের বিশিষ্ট অতিথিদের রাখা হতো। ইংরেজি মার্বেল ফিনিশ, ছোট গরম ও ঠান্ডা জলের ফোয়ারা রয়েছে। আমরা এখন সেটারই ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা ওই যে বিশাল যে বাউলি বা কূপটা দেখব। এই যে ওপর থেকে তাকাচ্ছি, এই যে এইরকম বাউলি বা কূপটা অনেক ওপর থেকে, আর তার চারপাশে থাকার ঘর রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রুমি দরওয়াজার সামনে। দরজার ওধারে আছে বারা ইমামবাড়া, ভুলভুলাইয়া আর বাউলি, আর দরজার এ প্রান্তে আছে ছোট ইমামবাড়া, হোসেনাবাদ পিকচার গ্যালারি আর ক্লক টাওয়ার। ব্রিটিশদের মতে রুমি দরওয়াজাকে তুর্কি গেটও বলা হয়। বড়া ইমামবাড়া থেকে রুমি দরওয়াজার দূরত্ব 300 মিটার। এর ওপরের অংশে 8মুখী একটি ছত্রি রয়েছে, যা সিঁড়ি দিয়ে যাওয়া যায়। এটি 1784 সালে নবাব আসাফউদ্দৌলার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল এবং সেই যুগের আওধি স্থাপত্যের একটি অত্যাশ্চর্য উদাহরণ, যা পারস্য এবং মুঘল শৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। 60 ফুট উঁচু এটি তুরস্কের ইস্তাম্বুলের সাবলাইম পোর্টের আদলে তৈরি করা হয়েছিল এবং নবাবের প্রাসাদের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো। এই দরজাটি মুঘল স্থাপত্যশৈলী এবং ব্যবহৃত উপকরণের দিক থেকে আলাদা। নকশাটি একটি বড় খিলান নিয়ে গঠিত এবং তার ওপরে একটি অর্ধ গোলাকার গম্বুজ রয়েছে। গেটটি পাতলা পোড়ামাটির ইট এবং চুন ইটের সমষ্টি মর্টার, যথাক্রমে লাখড়ি এবং সুরখি, যা 18 শতকে নবাবদের শাসনকালে প্রচলিত ছিল। আমরা এখন চলে এসেছি ছোটা ইমামবাড়া। এখানে অতিরিক্ত শুধু একজন গাইডকে নিতে হবে 200 টাকা পার ফ্যামিলি, যা আমরা একজনের সাথে শেয়ার করলাম। এটি তৈরি করতে 54 বছর সময় লেগেছে। সম্প্রতি আধুনিক সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছে। ভেতরটা খুব সুন্দর, খুব সাজানো। आज भी जो है मुहर्रम जब आता है तो यहाँ पे हर कौम के लोग आते हैं। जात पात का खेल नहीं है। हाँ, চারপাশে খুব সুন্দর বাগান রয়েছে, আর দূরে ওই যে হলটি রয়েছে ওর মধ্যে ঢুকে মনটা ভরে গেল। বিশাল সবুজ ও সাদা বর্ডারযুক্ত হলটি ঝাড়বাতি এবং প্রচুর পরিমাণে ক্রিস্টাল গ্লাস ল্যাম্প স্ট্যান্ড দিয়ে সজ্জিত। প্রকৃতপক্ষে এই অঢেল সাজসজ্জার জন্যই এই ছোট ইমামবাড়াকে ইউরোপীয় দর্শক এবং লেখকরা আলোর প্রাসাদ হিসাবে উল্লেখ করেছিলেন। খুব সুন্দর লাগলো চারদিকটা। আমরা এখন এসেছি হোসেনাবাদ পিকচার গ্যালারি। এটি শিল্প ও ইতিহাসের প্রতি অনুরাগী মানুষের মধ্যে জনপ্রিয়। 1838 সালে আওধের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহের শাসনকালে নির্মিত হয়েছিল।
প্রাথমিকভাবে বারাদারি নামে পরিচিত। ভবনটি নবাব মোহাম্মদ আলী শাহের গ্রীষ্মকালীন বাড়ি ছিল। নবাবী আমলে ভবনের সামনের অংশ মিনাবাজার ছিল। 1882 থেকে 1885 সালের মধ্যে ডাউলিং, গ্রেভেট ও হ্যারিসন নামক বিখ্যাত ইউরোপিয়ান শিল্পীরা নবাবদের জীবনধারা এঁকেছিলেন ভেতরে। তো ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ছবিগুলো দেখানো গেল না। একদম ওপরে উঠে ডান দিকে আমরা এখন এসেছি হুসাইনাবাদ ক্লক টাওয়ার। এটি হলো উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ কুপারের আগমন উপলক্ষে নির্মিত হয়েছিল, যাতে খরচ হয়েছিল 1.75 লক্ষ টাকা সেই সময়। উচ্চতা 220 ফুট। ডিজাইনার ছিলেন রিচার্ড রস্কেল বেইন। এটি রুমি দরওয়াজা সংলগ্ন। 1881 সালে নির্মিত। এটি ভারতের সমস্ত ক্লক টাওয়ারের মধ্যে উঁচু। এটি ভিক্টোরিয়ান এবং গথিক শৈলীর কাঠামোগত নকশাকে প্রতিফলিত করে। ঘড়ির যন্ত্রাংশ নির্মাণের জন্য গুণন ধাতু ব্যবহার করা হয়। এর বিশাল পেন্ডুলামটির দৈর্ঘ্য হল 14 ফুট এবং ঘড়ির ডায়ালটি 12 সম্পূর্ণ সোনার ফুলের আকারে ডিজাইন করা হয়েছে। আমরা এখন যাচ্ছি কার্গিল শহীদ স্মৃতি পার্ক, তারপর হজরতগঞ্জে রয়্যাল কাপের ফেমাস বাস্কেট চাট আর আলু টিকি খেয়ে হোটেলে ফিরে যাব। আমরা এখন এসেছি কার্গিল শহীদ স্মৃতি পার্ক। 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল এবং তাতে যে সকল যোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্ক। চলুন ঘুরে দেখি। बाबुल मोरा नैहर छूटो ही जा चार कहार चार कहार मिल मोरे डोलियां सजा আমরা এখন এলাম হজরতগঞ্জের বিখ্যাত রেস্টুরেন্ট রয়্যাল কাফেতে। অর্ডার দিলাম বাস্কেট চাট 260 টাকা প্লেট, আলু টিক্কি 70 টাকা প্লেট আর আইসক্রিম 70 টাকা। এগুলোর অর্ডার দিয়েছি, কিছুক্ষণ পরে ডেলিভারি দেবে। এখানে অনেক চিত্র তারকা ও সেলিব্রিটি আসেন, তাদের সব ছবি বাঁধানো রয়েছে। এই রয়্যাল কাপের লোকেশান হলো হজরতগঞ্জ মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোলেই সামনেই এই রেস্টুরেন্টটি পড়ে। এই যে এই বোর্ডে চিত্রতারকা ও সেলিব্রিটিদের ছবিগুলো সব রয়েছে, পরপর কারা কারা এখানে এসে খাওয়া দাওয়া করেছেন। এটাই হলো মেন আউটলেট, আরও চারপাশে লগ্নতে আছে।
এইটাই হলো রয়্যাল কাপের ফেমাস ডিশ বাস্কেট চাট, 260 টাকা প্লেট। আর এই পাশে এই ছোট প্লেটটা এখানে রয়েছে আলু টিক্কি 70 টাকা প্লেট। তো এটাই হলো ফেমাস, এটাই হলো নামকরা মেন আউটলেট, এটাই, এখানেই সবাই আসে, সারাদিনই ভিড় থাকে। এটা হলো 70 টাকা, এটা 260 টাকা। ये दुकान दादा कितना पुराना दुकान है दादा? ये सर 40 साल का। हाँ 40 साल। अच्छा 40 साल का दुकान है। अच्छा एक ही है ना, माने कोई माने ब्रांच है? लखनऊ में है। लखनऊ में एक ही है? नहीं, लखनऊ ब्रांचेस है। अच्छा ब्रांचेस है। अच्छा अच्छा किधर ब्रांच है दादा? एक सहारा के सामने है, अच्छा गोमती नगर में है, लुलु मॉल में है। अच्छा 2-3 माने ब्रांच है और यही माने मेन ब्रांच। अच्छा आपका नाम क्या है दादा? हेमंत। अच्छा बहुत अच्छा लगा, हम दोनों आए थे कोलकाता से। थैंक यू दादा। সারাদিন পুরাতন লগ্নের অনেকগুলো সাইট সিনের মধ্য দিয়ে আমাদের দিনটা খুব সুন্দর কেটে গেল। এই দুদিনই আমরা রোহিতের অটোতে ঘুরেছি, ওর সাথে আপনাদের আলাপ করিয়েছি লগ্ন সিরিজের প্রথম পর্বে। ওর ফোন নাম্বার লগ্ন সিরিজের প্রত্যেকটা পর্বের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এখন আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা, আমরা সেই দিকেই রওনা হচ্ছি। রয়্যাল কাপেতে সারাদিনই ভালো রকম ভিড় লেগে থাকে, তো বেশ ভালোই লাগলো, অনেক রকম আইটেম আছে। আমি এখন চারবাগ বাস স্টেশনে দাঁড়িয়ে আছি, এই যে এটা বাস আড্ডা। আর আমার হোটেল হচ্ছে ওই দূরে সায়না। এখানে 3টে হোটেল আছে, একটা হোটেল একাস আর ইকোটেল, 3টে হোটেল আছে। আমাদের হোটেল সায়োনা রেসিডেন্সি থেকে এই চারবাগ বাস স্টেশনটি খুব কাছে। এখান থেকে চারবাগ রেলওয়ে স্টেশন আর চারবাগ মেট্রো স্টেশনটাও পাশেই, তাই লোকেশন খুব ভালো। সারা দিন রাতি এখানে বাস পাওয়া যায়। দূরপাল্লার যে বাস পাওয়া যায় দেখছিলাম ঘুরে ঘুরে, কানপুর, প্রতাপগড়, রায়বেরেলি, টিলোই, বলরামপুর, সুলতানপুর, অযোধ্যা, ফতেপুর, বান্দা, এই সব রুটের বাস দাঁড়িয়ে আছে, দিনরাত পাওয়া যায়। তো অ্যাডভান্স বুকিংও আছে, আবার এখানে এসেও যদি সিট থাকে তাহলে পাওয়া যায়। এখন অনলাইন বুকিংয়েরও নানা রকম ব্যবস্থা হয়েছে, কোনো অসুবিধে নেই। গুড মর্নিং ফ্রম টবর সায়োনা রেসিডেন্সি লগ্ন। আজ 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশ দিয়ে যে রেস্টুরেন্ট আছে সেখানে বাফেট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের কি মেনু আছে তা অবশ্যই এখনই দেখাবো। কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টে আছে সেমুয়ের পায়েস, এটা হলো পোহা, তারপরে এটা হলো ইডলি, তারপরে এটা হলো সম্বর, আর এটা হলো কুলচা, তারপরে আছে কুলচার পাশে আছে কাবলি ছোলা, তারপরে রয়েছে প্লেন পরোটা, আর তার পাশে আছে আলু মশলা,
আর এরপরে রয়েছে স্যালাড, কলা, কাঁচা ছোলা, মুগ ভেজা, পাকা পেঁপে এইসব। আর এর সঙ্গে রয়েছে অবশ্যই চা, একদম লাস্টে চা। লখনৌকে বিদায় জানিয়ে কিছুক্ষণ আগে আমরা রোহিতের অটো করে লখনৌ এয়ারপোর্টে এসে পৌঁছেছি এবং চেক ইন লাগেজ জমা দেওয়ার পর কিছুক্ষণ আগে সিকিউরিটি চেক হয়ে গেছে। এখন ঘড়িতে 8:30 বাজে। আমরা এখন সিকিউরিটি চেক কমপ্লিট করে 15 নং গেটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে 6C6469 লখনৌ কলকাতা ইন্ডিগো ফ্লাইট আছে, যেটি ছাড়বে রাত্রি 9টায় টার্মিনাল 3 থেকে লখনৌ এয়ারপোর্টের এবং কলকাতা পৌঁছবে রাত্রি 10:35-এ। তো লখনৌ এয়ারপোর্টটা এক কথায় অপূর্ব, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব জায়গায় লেখা রয়েছে আদানি এয়ারপোর্ট। তো এটা তো আউটসোর্স হয়ে গেছে এয়ারপোর্টগুলো, আমরা জানি। এখানে লেখা রয়েছে আদানি এয়ারপোর্ট। পনেরো নম্বর গেটে আমাদের আগে অন্য একটা আকাশ এয়ারের ডিপার্চার ছিল, তো সেইটার বোর্ডিং পাস এখন হচ্ছে, বোর্ডিং হচ্ছে, তারপরে আমাদেরটা হবে। আমরা দাঁড়িয়ে আছি 15 নম্বর গেটের কাছেই। আমাদের 15 নং বোর্ডিং গেট খুলে দিয়েছে, আমাদের বোর্ডিং শুরু হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকে।
কলকাতা এয়ারপোর্টে নেমে পড়েছি ঠিক টাইমেই। এখন বাসে চড়েছি, বাসে করে একদম মুখে যাব আমরা। এখন ঘড়িতে রাত্রি 10টা 43 মিনিট, মানে 8 মিনিট লেট। বে 4 থেকে লাগেজ কালেক্ট করে বাড়ি ফিরবো দেবুদার গাড়িতে। দেব দীপাবলি উপলক্ষে বেনারস গিয়েছিলাম, সেখান থেকে অযোধ্যা হয়ে লগ্ন দেখে কলকাতা ফিরছি। সব কিছুই শেয়ার করলাম আমার এই চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার চ্যানেলে। গুড নাইট, গুড বাই।